হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেকটাই ভালো আছি। তো ঘুম থেকে উঠে গেছি অনেক সকালে, উঠে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে আসলাম একটু ফ্যানের নিচে বসবো বলে, কিন্তু জানলা দিয়ে এত সুন্দর হাওয়া পাচ্ছি যার কারণে ফ্যান চালানোর কোনো প্রয়োজন নেই। তো এইটা আগের মতন অত আওয়াজ হয় না, মানে প্রচণ্ড যখন হাওয়া হয় তখন তো হবেই, কিন্তু তাছাড়া সবসময় যে টুংটাং টুংটাং আওয়াজ যেটা আগে হতো সেটা এখন আর হয় না। খুব মিস করি মাঝে মধ্যে এরকম করে একটু হাত দিয়ে নাড়া দিয়ে আওয়াজটা শুনে নিই। তো বিছানা তুলতে হবে, এখনও তোলা হয়নি। রান্নাঘরের কাজ আমার কমপ্লিট হয়নি, শুধু ডিমের ঝোলটা হয়েছে, ভাতটা হয়েছে। এখন একটা ডিম ভাজা করব। তো দাদাভাই ডিমের ঝোল দিয়ে এখন ভাত খাবে না, ও ডিম ভাজা দিয়ে ভাত খাবে। আর পেঁয়াজ এবং লঙ্কা দিয়ে একটা ডিম ভাজা করব। সব কিছু কেটে রেখে এসেছি, এখন ঝটপট ডিম ভাজাটা করলেই হয়ে যায়। আর বাইরে একটু মেঘলা মেঘলা ওয়েদার, সকাল সকাল ঝটপট উঠে রান্নাটা কমপ্লিট করে নিলাম। তো এই যে এই দিকগুলো সব ঠিকঠাক করতে হবে। ডিম ভাজাটা করলেই আমার এদিকটার কাজ হয়ে যায়, তারপর আবার ভাতটা বাড়তে হবে, অনেক সমস্যা। ভাতটা বাড়তেই অনেক সময় লেগে যায়। চলো ডিম ভাজাটা করে নিই। ডিমটা ভাজতে দিয়ে এদিকে ভাতটা বেড়ে নিলাম, দুটো থালায় বাড়লাম, তাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে রয়েছে ডিমের ঝোল। আজকে আমি ডিমের ঝোলটা করেছি ডিমটা ভাজা করে। দেখো, ডিম ভাজা করে ডিমের ঝোল করলে আমার একটু বেশি ভালো লাগে, এমনি গোটা ডিমের ঝোল আমার ভালো লাগে না। তো আজকে এইভাবেই করলাম। সকাল থেকে এত দৌড়াদৌড়ি, দেখো গাল মুখ পুরো লাল হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে তোমার দাদাভাই সব কিছু রেডি করে দিয়ে আমি গেছিলাম বাড়িতে সাইকেল আনতে। দেখবে ওই দেখো, ওই যে বাইরে রেখেছি, বোনের সাইকেলটা নিয়ে এসেছি। আজকে আমাদের একটা মিটিং রয়েছে, সেই জায়গায় যেতে হবে। আর ওই রাস্তা এত খারাপ, কোনো গাড়ি ঘোড়া যায় না এবং অনেকটা দূর, মোটামুটি 4 কিলোমিটার 3-4 কিলোমিটার তো হবেই। তো সেটা হেঁটে হেঁটে যাওয়া তো আর সম্ভব নয় রোদ্রের মধ্যে, তার জন্য তোমার দাদাভাইয়ের সঙ্গে গেছিলাম। গিয়ে সাইকেলটা নিয়ে আমি চলে এসেছি 10টা সাড়ে 10টার দিকে। এসে সমস্ত কিছু গোছগাছ করলাম, রান্নাঘরে সব ছড়ানো ছিটানো ছিল, থালা বাসন মাজলাম, রান্নাঘরটা মুছলাম, এই ঘর দুটো মুছলাম। কিন্তু বারান্দার এটা কিছু করতে পারিনি, তার কারণ এইগুলো করতে গেলে অনেক সময় লাগবে। এখন বাজে 12:30, আমাকে 1টার মধ্যে আবার বেরোতে হবে। তো ওই জন্য এগুলোতে আর হাত দিলাম না, এগুলো করতে গেলে সারা দিন লেগে যাবে, বিকেল হয়ে যাবে, আমি ওই জায়গায় যেতেই পারবো না। তাই জন্য ভাবলাম বারান্দাটা শুধু বাকি রয়েছে থাক, সেগুলো না হয় রাত্রেই করা যাবে বা কালকে করব। এটা আপাতত মানে টাইম নেই এখন আর। তো ঝটপট রেডি হয়ে গেলাম, স্নান সেরে বেরোবো এক্ষুনি, সাইকেলটা নিয়ে যাবো এই রোদ্রের মধ্যে মিটিংয়ে। আর তারপর ওখান থেকে এসে বিকেলবেলা আবার সাইকেলটা আমাকে দিতে যেতে হবে বাড়িতে, মানে বোঝো ঠেলা। তো যাই হোক, সঙ্গে থাকো, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। ওই জায়গা থেকে ঘুরে আসি, তারপর আবার কন্টিনিউ করবো। আর ওই জায়গায় গিয়ে যদি সম্ভব হয় ক্যামেরা অন করবো, না হলে কাজের জায়গায় ব্লগ না করাটাই ভালো। তো পরিস্থিতি বুঝে মানে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সঙ্গে থাকো, পুরো ব্লগটা একদম এন্ড অবধি দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো এখন ঘরটা তালা দেবো। ওই দুটো ঘর তালা দেওয়া হয়ে গেছে, এই ঘরটা এখন লাইট ফ্যান অফ করে ঘরটা তালা দিয়ে আমি জাস্ট বেরোবো। সমস্ত কিছু বন্ধ করে দিলাম। এটা লাগানো একটু চাপ, কারণ এটা এখনও পর্যন্ত অনেকটা টাইট, টেনে টেনে লাগাতে হয়। এগুলো সব ঠিকঠাক করতে হবে, কোনাগুলো, এগুলো তোমার দাদাভাই টাইম না পেলে হচ্ছে না। তো চলো এখন ঝটপট বেরিয়ে যাই, ফোন করছে, লেট হয়ে গেল আমার। কতদিন পর যে সাইকেল চালাবো। চলো ফোনটা অফ করি, দিয়ে ঝটপট চলে যাই। সাইকেল ঠেলে ঠেলে বাড়ির পেছন দিয়ে আমাকে যেতে হচ্ছে। ওই হচ্ছে আমাদের পেছনের সব বাগান, এই হচ্ছে পোলট্রি ফার্ম। তো এখান দিয়ে আমাকে উল্টো রাস্তা দিয়ে যেতে হবে, কারণ রাস্তা এতটাই খারাপ যেটা সম্ভব নয়। এই দেখো পোলট্রি ফার্ম,
টুটুলদের পোলট্রি ফার্ম এটা, অনেকটা বড়, একদম পেছন পর্যন্ত। এদিক দিয়ে যাচ্ছি, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, আর এদিকে তো আসাই হয় না কখনো। চলো, এক হাত দিয়ে সাইকেল ঠেলছি, আরেক হাত দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই যে বাগানের পেছনে হচ্ছে রাস্তা, আর এই পোলট্রি ফার্মের ওই সাইডটুকু হচ্ছে আমাদের, আর এই যে এইটুকু হচ্ছে টুটুলদের। আচ্ছা, কতটা বড় হয়ে পেছনের রাস্তা দিয়ে যাব। মিটিং শেষ করে সোজা এ বাড়িতে চলে এসেছি। ড্রেসটা চেঞ্জ করব না, কারণ একটু পরে এবার খাওয়া দাওয়া করে চলে যাব। তোমার দাদাভাই আসবে তারপরে। এখানে যখন এসেছি তখন 5:30 মতো বাজে, আর এখন বাজে হচ্ছে 6:10। এখানে এসে মা বাবার সঙ্গে একটু দিদি নাম্বার 1 দেখলাম, অনেক দিন পর। দিদি নাম্বার 1টা আমার বরাবরই খুব ভালো লাগে, কিন্তু এখন দেখা হয় না, ওখানে আমার টিভি নেই সেই জন্য। তাছাড়া আগে আমি দিদি নাম্বার 1টা দেখতাম। আর তার সঙ্গে ভাতও খেলাম, মা রান্না করেছিল রুই মাছ, ভাত খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, সাইকেল চালিয়ে গেছি অত দূর, একদম রৌদ্রের মধ্যে মুখ পুরো পুড়ে গেছে। মা বলছে পুরো কালো হয়ে গেছিস, বাড়ি গিয়ে স্নান করবো রাত্রে। তো ওই জন্য এখানে আর কিছু করলাম না। দাদাভাইকেও ফোন করলাম, এখানে আসবে। এখানে কাকা খাওয়া দাওয়া করতে বলেছে। সকালবেলা যখন সাইকেলটা নিতে এসেছিলাম এখানে, তো তখনই কাকা বলে দিয়েছে খাওয়া দাওয়া করতে। কাকিমা রান্না করছে, ওই যে পৃথাদের ঘরে রান্না বান্না হচ্ছে ওইদিকে। চিকেন মাটন সব আনা হয়েছে। আমি মটন খাই না, চিকেন খাবো। তোমার দাদাভাই মটন খাবে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে রান্নাবান্না চলছে। দেন রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো। এই হচ্ছে আজকের আপডেট। আর বাড়িতে গিয়ে কাজ আছে, বারান্দার ওই মানে নোংরাগুলো সকালবেলা পরিষ্কার করতে পারিনি, তো সেগুলো রাত্রে গিয়ে যদি সম্ভব হয় একদম পরিষ্কার করে তারপর স্নান টান করে আর রাত্রে ঘুমাবো। আর আগামীকালকেও আবার এক জায়গায় বেরোনোর আছে, সেটা তোমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবে। ঘরে ওই যে মা বাবা সব টিভি দেখছে। কী করবো, ভালো লাগছে না, মনে হচ্ছে বাড়ি যাবো, কিন্তু একেবারে রান্না বসিয়ে দিয়েছে। রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে রাত্রিবেলায় চলে যাবো আর কি। টিভি দেখতে দেখতে আটা মাখছে, আটা একটু লাগতো তাই এবার দৌড়ে গেছিলো ঘরে আনতে। তো কী করবো, বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করছি, প্রচণ্ড গরম লাগছে। কিন্তু এখন ভেবেছিলাম একবার স্নান করব, স্নান করলে আবার ড্রেস চেঞ্জ করতে হবে, একবারে বাড়ি গিয়েই করবো, সেজন্য আমি কিছু করলাম না। ভালো লাগছে না, আজকে পুরো ঝিমঝিম লাগছে, রোদের মধ্যে সাইকেল চালিয়েছে তো অনেকদিন পর, ওই জন্য ভালো লাগছে না। সারাদিনটা আজ এত বেশি পরিশ্রম হয়ে গেছে, এইদিক ওইদিক ছোটাছুটি করতে করতে বড্ড ক্লান্ত আমি। এখন মনে হচ্ছে কতক্ষণে এখান থেকে বাড়িতে যাব, দিয়ে ফ্রেশ হয়ে নিজের বিছানায় একটু ঘুমাবো। হ্যাঁ, আমি এখানে এসেও কিছুক্ষণ শুয়েছিলাম, কিন্তু ওই যে নিজের বিছানায় না ঘুমোতে পারলে ভালো লাগছিল না, এবং ড্রেসটা চেঞ্জ করে যতক্ষণ না ফ্রেশ হচ্ছিলাম ততক্ষণ সেই শান্তিটা পাচ্ছিলাম না। কাকাদের এখানে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, সকালবেলায় কাকা আমাকে বলেছিল। এখানে অনেক রকমের মেনু রয়েছে আজকের খাবারে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। কাকিমা যে সব রেডি করে রেখেছে, চিকেন ছিল, মাটন ছিল, ডাল ছিল, পাঁপড় ভাজা, চাটনি, দই, স্যালাড, আরও কত কী। তো সমস্ত কিছু এখানে ভালোভাবে রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন সবাই খেতে বসে যাব। অনেকেই আছে মাটনটা খায় না, তাদের জন্য চিকেন, যেমন আমি, ছোটো কাকা। পৃথাও খায় না, তবে পৃথা আজকে 1 পিস মাটন টেস্ট করতে গেছিলো, তবেও খেতে পারিনি, সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। এখানে যে কাকিমা স্যালাডগুলো সব রেডি করছিল। আজ কিন্তু কোনো রকম অনুষ্ঠান ছাড়াই রয়েছে বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন। কাকা নিয়ে এসেছিলো চিকেন মাটন, তাই আমাদেরকেও খেতে বলেছিল। গতকাল অঙ্কুর বার্থডে ছিল, সেই উপলক্ষে আজকে অঙ্কুদের ওইখানেও চিকেন রান্না হয়েছিল। তোমার দাদাভাই যখন কাজে যায়, অঙ্কু ওকে দাঁড় করিয়ে বক্সের মধ্যে করে চিকেন দিয়ে ভালোভাবে প্যাক করে দিয়েছে, জানাবো তুমি দুপুরে খেও, এরকমটা। আর তাছাড়াও সব সময় চিকেন মাটন যাই আনুক না কেন আমাদেরকে ডাকে খেতে। সবসময় হয়তো আসা হয়ে ওঠে না, তবে মাঝে মধ্যেই আমরা আসি। আর আজকে কাকাদের এখানেই খাওয়া দাওয়া ছিল, সেই জন্যই আমি আবার বিকেলবেলা করে চলে এসেছিলাম। এই যে পৃথা খেতে বসেছে, মাটনটা খায় না, তাও নিজের থেকে আজকে 1 পিস চেয়ে নিল যে দাও টেস্ট করি।
তো খুব চেষ্টা করছিল নাক বন্ধ করে মুখের মধ্যে দিয়ে, তারপরে চিবাতে পারেনি। যেটা মন থেকে চায় না সেটা দেখবে জোর করে খাওয়া যায় না। তো আস্তে আস্তে চেষ্টা করছে, যদি কখনো সম্ভব হয় অবশ্যই খাবে। তবে আমার মন থেকে কখনোই চায় না। সবাই মাটনটা অনেক বেশি পছন্দ করে। আমাকে এমনও বলেছে যে তুমি মাটন খাও না, তোমার বেঁচে থাকারই অধিকার নেই। মানে যারা মাটন খেতে পছন্দ করে তাদের কাছে এটাই মনে হয়। কিন্তু কি করব বলো, আমি চিকেনটাই একটু খাই, তাও 1 পিসের বেশি 2 পিস কোনোদিনও খেতে পারবো না, কখনোই না। পুরো গা গুলানো শুরু করে দেয়। খাওয়া দাওয়ার প্রতি আমার কোনো এনার্জি নেই। আমার খাওয়া দাওয়াটা একদমই ভালো লাগে না। বসে গল্প করব, সবার সঙ্গে হাসি মুখে একটু মেশার চেষ্টা করব। সাজ পোশাকটা আমার বড্ড বেশি ভালো লাগে। অনেক সময় আছে কিছু কিছু জিনিস দেখলে আমার ভীষণ খেতে ইচ্ছা করে, কিন্তু আমি পেট ভরে কখনোই খেতে পারি না। মাঝে মাঝে খুব আফসোস হয় কেন আমি খেতে পারি না, সবাই এত ভালোভাবে তৃপ্তি করে খেয়ে নিচ্ছে, কিন্তু কেন জানি না আমার ভেতর থেকে আসে না সেই খাওয়া দাওয়াটা। যাই হোক, এই যে আমাদের বাড়ির টিয়া পাখি মিঠু রানী, খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর কথাও বলে, কিন্তু লোকজন দেখলে একদমই কোনো কথা বলে না, সেজন্য তোমাদের সঙ্গে আমি শেয়ারও করে উঠতে পারি না। তো খাওয়া দাওয়া শেষ করে এখন বাবার সঙ্গে একটু দেখা করে আমরা সোজা চলে যাব বাড়িতে। চলে আসলাম পরদিন সকালবেলায় তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করব, যেটা আমি গতকাল রাত্রেই করতে চেয়েছিলাম এবং ভিডিওটাই আমি শেষ করতে পারিনি, তো কী করে করব। বাড়ি আসার পর শরীর এত বেশি খারাপ লাগছিল, আর তোমরা দেখেছো তোমার দাদাভাই কাজের থেকেই ওইখানে ঢুকেছিল, স্নান করেনি, কোনো কিছুই না। আর আমি তো ওর জন্য কিছু ড্রেস নিয়েও যাইনি যে স্নান করে পরবে। আর স্নান করার পর যদি আবার ওই কাজের ড্রেসগুলোই পরে, সেটা না করার সমান কথা হয়ে যাবে। তাই জন্য ও বললো যে এইভাবেই আমি হাত মুখ ধুয়ে খেয়ে নিই, তারপর বাড়ি গিয়ে স্নানটা করবো। ওইভাবে খেতে ভালো লাগে না, ও খেতে চায় না, কিন্তু পরিস্থিতির মধ্যে অনেক কিছুই করতে হয়। তো বাড়িতে এসেও স্নান করলো আর আমি বিছানা করে শুয়ে পড়েছিলাম ফ্রেশ শেষ হয়ে। তো যাই হোক, চলো একদম মেন কথায় চলে আসি। তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই করবো। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো, তো তার মধ্যে থেকে আমার কিছু কমেন্টের রিপ্লাই আমি করবো। তো ফার্স্টে একটা কমেন্ট যেটা আমার ভীষণ ভালো লেগেছে। খুব ভালো লাগছে দিদিভাই তোমার ভিডিওটি। প্রত্যেক দিন আমার রুটিন হয়ে গেছে এই সময় ছেলেকে খাওয়াতে বসে তোমার ভিডিও দেখা। একদিনও তোমার ভিডিও মিস করতে পারি না। তুমি ভিডিও না দিলে খুব কষ্ট পাই। সত্যি তোমাদের এত এত ভালোবাসা, এর থেকে আমার কি পাওয়া আছে বলো। ভীষণ ভালো লাগে তোমাদের এত এত ভালো কমেন্ট করলে। তোমরা সবসময় আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর আমি চেষ্টা করবো প্রত্যেক দিন একই টাইমে ভিডিও আপলোড করার, 1:30 থেকে 2টোর মধ্যে। তবে কোনো কোনো দিন হয়তো সম্ভব হবে না, তবে রেগুলার চেষ্টা করব। আচ্ছা, দ্বিতীয় কমেন্ট, অহনা দাস, শুকনো লঙ্কা ফ্রিজে রাখো, ভালো থাকবে কোনো এয়ারটাইট বক্সে। হ্যাঁ, ফ্রিজেই রাখবো, কারণ এটা আমি আগেও শুনেছি। আর লঙ্কাটা জাস্ট নিয়ে এসছে তো, ওটা একদমই নরম রয়েছে, তাই ভাবলাম যে 2টো দিন ভালো করে রোদ্রে দিয়ে একদম মুচমুচে হয়ে যাবে, ঠিক সেই মুহূর্তে ফ্রিজে ঢোকাবো। তো ওই জন্য একটু রোদ্রে দিয়েছিলাম, কিন্তু রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার। তারপরে আছে আমিনা খাতুন, তোমাকে খুশি দেখলে আমাদেরও খুব ভালো লাগে। থ্যাংক ইউ দিদি ভাই। তারপরে আরও একটা কমেন্ট, মুস্কান খাতুন, বোন তোমার ঘরে যে রান্নার উনুন চালাটা আছে ওটা কাদের? তুমি তো ওইখানে রান্না করো না, প্লিজ জানিও। ওটা আমাদের আগের ছিল, মানে এখন প্রয়োজন খুব বেশি পড়ে না, তবে আমি ওইখানে রান্না করি না, সেটা তোমরা সবসময় দেখতে পাও। আগে রান্না হতো ওটাই, যখন উনুনে রান্না করতাম। নেক্সট কমেন্ট, তুমি এখানে একা থাকলেও আমার তোমার এই বাড়ির ভিডিও বেশি ভালো লাগে বাপের বাড়ির থেকে। তো এখানকার কাজকর্ম তোমাদের অনেক বেশি পছন্দ হয়, সেটা তোমরা আগেও সবসময় বলেছো। এবার কি বলতো, যেহেতু রেগুলার ব্লগ আমাকে শেয়ার করতে হয়, আমি যখন যেখানে থাকি সেখানকার ব্লগ শেয়ার করি। বাপের বাড়ির ব্লগ অন্যরকম হয়, সেখানকার কাজকর্ম অন্যরকম, আর এখানকার কাজকর্ম অন্যরকম, এখানকার লাইফস্টাইল আমার আলাদা হয়, এটাই আর কি। তো থ্যাংক ইউ সো মাচ, আমার পাশে থেকো সবসময় এইভাবেই। তারপরে আছে দিদি, দেয়ালগুলো ফুটো কি দিয়ে করেছো? ড্রিল মেশিন দিয়ে যেভাবে করে সেভাবেই। তোমার দাদাভাই নিয়ে এসেছিলো ওর ফ্যাক্টরি থেকে, তো ও এটা দিয়ে আর কি করেছে, দিয়ে আবার ওগুলো দিয়ে এসছে। আর ওগুলো কি লাগিয়েছে? ওগুলো কি লাগিয়েছে বলতে আমি বুঝলাম না তুমি কি বলতে চেয়েছো। তারপরে আছে প্রিয়াঙ্কা সাহা, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে আসি সাহিল মাইতি, যে বলেছে বর্ষাকালে জনপ্রিয় খেলা ভিজে জামা কাপড় মেলা আর তোলা, তোমার দুপুরে খাবারের থালাটা খুব লোভনীয় ছিল, মানে একটা ইমোজি দিয়েছে আর কি। তো সত্যি মানে এই বর্ষাকালে জামা কাপড় হচ্ছে কতবার মেলতে হয় আর কতবার তুলতে হয়, সারাদিনে সবসময় ধ্যান রাখতে হয় কখন বৃষ্টি চলে আসবে, দৌড়ে গিয়ে আবার তুলতে হবে। আবার সঙ্গে সঙ্গে রোদ উঠে যায়, তখন আর ভালো লাগে না, ভাবি যে আজকে আর বের করবো না, কিন্তু রোদ দেখলে তখন মনে হয় যে না আবার রোদে দিই, এরকমটা। তারপরে আসি শিখা গুহা, বা অ্যাটলাস্ট গেটটা হলো, রং হলে দেখতে খুব ভালো লাগবে। রংটা নিয়ে আসা হয়েছে, কিন্তু সেটা কবে হবে জানি না, কারণ তোমার দাদাভাই ছুটি ছাড়া ওটা তো সম্ভব নয়।
তো সেই জন্য দুদিন লেট হবে। তারপরে আরেকজনে বলেছে দিদিভাই একটু একটা লোহার গ্রিল বানিয়ে নাও, খুব ভালো হবে। দেখো এইগুলো আমাদের পার্মানেন্ট নয়, তোমাদেরকে আগেও বলেছি, হয়তো তুমি সেই ভিডিওটা দেখোনি। কারণ এটা হচ্ছে বারান্দাটা যখন তখন ভাঙতে হতে পারে, ঠিক আছে, এটা আমাদের জায়গার মধ্যে নেই। তো সেই জন্য আমি কোনো কিছুই পার্মানেন্টভাবে সেট করতে পারছি না, তাই জন্য এরকম ব্যবস্থা করা, না হলে সেভাবেই করতাম। বারান্দা যেটা ফাঁকা রয়েছে না, ওই দিক দিয়ে ভেবেছিলাম গ্রিল বা নেট টাইপের কিছু একটা বসিয়ে সুন্দরভাবে ওইটাকে কভার করে তারপরে বড় করে একটা গেট বানিয়ে নেব। কিন্তু তোমার দাদাভাইও বললো আর ওটা সম্ভব নয়, জায়গাটা হচ্ছে বর্দার, তো বারান্দার অনেকটা করে ভাঙা পড়বে। তো ওই জন্য মানে পার্মানেন্টভাবে কোনো কিছু করতে পারছি না, আপাতত একটু প্রবলেম হচ্ছিলো, সেই জন্য জাস্ট ওইটুকু করা। তারপরে বলেছে যে এর ওপর দিয়ে তো কুকুর চলে আসবে দিদিভাই, তো এই কমেন্টটা অনেকজনাই করেছো। এবার আসি মেন পয়েন্ট, যেটা হচ্ছে গেটের হাইটটা অনেকটাই ছোট, যে কারণে তোমাদের মনে হচ্ছে যে এর ওপর দিয়েও কুকুর চলে আসতে পারে। এই কমেন্টটা আমার অনেক এসছে, দেখে ভিডিওতে ওরকমটা মনে হয়। গেটের হাইটটা আমার কোমর পর্যন্ত, দূর থেকে হয়তো তোমরা বুঝতে পারো না ফোনের মাধ্যমে। তো হ্যাঁ, এটাও ঠিক যে কুকুর আসলে আসতেই পারে, অস্বাভাবিক কিছু নয়, তবে আমার মনে হয় আসবে না ওইভাবে। আর তার থেকেও বড় কথা কী বলতো, একটা সাইডে যেহেতু দেয়াল রয়েছে, হাফ করে দেওয়াল, হাফও না, হাফের থেকেও কম, তো সেই জায়গায় দাঁড়িয়ে না ওই সাইডটা যতক্ষণ না পর্যন্ত আমি গ্রিল বা কোনো কিছু দিয়ে কভার করতে পারছি, ততক্ষণ পর্যন্ত যদি ফুল গেট আমি লাগিয়ে রাখি, এক সাইড খোলা এক সাইডে ফুল গেট, কেমন বাজে লাগবে বলো তো দরজা। তো সেই জন্য তোমার দাদাভাইও বললো, আর আমারও মনে হলো যে ওইভাবে দেখতে ভালো লাগবে না, যদি একটা সাইডে আমি গ্রিল বা টিন বা দেওয়াল কোনো কিছু দিয়ে যদি কভার করতে পারতাম, তাহলে ফুল দরজা বানিয়ে নিতাম, সেটা অনেক বেশি ভালো হতো। কিন্তু সেটা সম্ভব নয়, এই যে বললাম। তো সেই জন্য হাফ করেই আর কি বানিয়ে নিলাম আপাতত। আর এটা কালার করতে হবে, কালারও আনা হয়ে গেছে। আশা করছি তোমাদের প্রত্যেকটা কমেন্টের আমি রিপ্লাই করতে পেরেছি, আমার দ্বারা যতটুকু সম্ভব হয়েছে আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি। এবার কি বলতো, এতগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট আমার একটু অন্যরকম লেগেছে। আমি জানি এটা কোনো নেগেটিভ কমেন্ট নয়, এটা অবশ্যই পজিটিভ কমেন্ট, এবং তুমি ভালোভাবেই বলেছো, তোমার মন মানসিকতা ভালো, তাই তুমি ভালোভাবেই করেছো। তবে আমার মনে হয়েছে যে আমার দিক থেকে তুমি একটু ভুল বুঝছো, বা আমাকে তুমি ঠিকঠাকভাবে বুঝতে পারোনি, তাই জন্য তোমাকে কিছু কথা আমি বলবো, তাহলে হয়তো তোমার মনে ভুল ধারণাটা থাকবে না। তো কমেন্ট করেছে মৌপ্রিয়া মিশ্র, একটা কুকুর যদি একটু বসে তাতে কি হয়েছে, অবলা জীব একটু আশ্রয় খোঁজে। দেখো, কুকুর এসে বসবে তাতে কোনো সমস্যা নেই, অবলা জীব সেটা আমরাও জানি। আর তোমরা হয়তো এই ভিডিওতেই দেখেছো আমাদের বাড়ির পেছনে পোলট্রি ফার্ম রয়েছে টুটুলদের, তো দেখবে যেখানে পোলট্রি ফার্ম থাকে, তো সেই জায়গা থেকে কুকুর মানে সহজে যেতেই চায় না। তো আমি বিয়ে হয়ে যতদিন এ বাড়িতে এসেছি ততদিন থেকেই দেখছি বাড়িতে সবসময় 4টে 5টা 7টা এরকম করে কুকুর থাকেই। হয়তো যারা আগে ছিল প্রথম দিকে যাদেরকে এসে দেখেছি তারা এখন নেই, তাদের বাচ্চা আমাদের বাড়িতে কুকুরের বাচ্চা হয়েছে, সেটাও তোমরা আমার ভিডিওতে মাঝে মধ্যে দেখে থাকবে। তো সেগুলো এখন বড় হয়েছে। এবার বাচ্চা অবস্থায় কুকুরগুলো যখন থাকে না, একদম বাচ্চা না, তার থেকে একটু বড় যখন হয় দেখবে অনেক বেশি অত্যাচার করে, হয় চটি নিয়ে যায়, জামা কাপড় নিয়ে যায়, এটা ওটা নিয়ে যায়, জিনিসগুলো খুব ক্ষতি করে, মাটি খুঁড়ে খুঁড়ে এমন বাজে অবস্থা। আমাদের এই যে ঘরের সঙ্গে আমার যে রান্নাঘরটা তোমরা দেখতে পাও, দেখবে আমি তোমাদেরকে দেখাবো, এমনভাবে মানে গর্ত করে রাখে, কখনো আজকে যদি ঘরটা লেপা হয় কালকেই সেখানে রান্না করার অবস্থা থাকে না, আবার লেপতে হবে, মাটিগুলো সমান করতে হবে, তারপর কাজ করতে হয়। এবার দেখো, রেগুলার যদি এরকম প্রবলেম হয়, আমি তো সেই জায়গাটুকু সেভ করতে পারি তো। প্রত্যেকটা মানুষের ঘরের দরজা লাগায়, বাড়িতে গেট লাগায়, তার মানে এই না যে কুকুর বিড়ালকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য লাগায়। এটা কিন্তু আমার যেটুকু কাজের জিনিস আমি সেই জায়গাটুকু সেভ করলাম, বাদ বাকি আমাদের বাড়িতে প্রচুর জায়গা রয়েছে। আর আমাদের বাড়িতে সবসময়ই কুকুর বিড়াল থাকে, বিড়ালটা কুকুরের জন্য থাকতে পারে না, মানে এগুলো আমাদের পোষ্য না, কিন্তু থেকে যায়। এবার এখনও বর্তমানে আমাদের বাড়িতে 4টে কুকুর রয়েছে, যে কারণে যে কেউ আমাদের বাড়িতে ঢুকতে সাহস পায় না, মানে একটা অচেনা লোক দেখলে এমনভাবে অ্যাটাক করতে যায়, তখন আমরাই আবার তাদেরকে মানে বলে আর কি চুপ করাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমরা এইসব জিনিসগুলো ভালোবাসি, এবং তোমার দাদা হয়তো মানে এইসব জিনিস অনেক বেশি পছন্দ করে, ও খাবার দাবার দেয় সবসময় কম বেশি, আমরা যে কেউ আর কি করে থাকি বাড়ির সবাই। এবার তাদেরকে আমরা কখনো তাড়িয়েও দিই না, তাদের উপর কোনো রকম অ্যাটাকও করি না। এবার কি, আমার বারান্দার পাপোশটা তোমরা দেখেছো অনেকটা মানে জায়গা আর কি ছিঁড়ে ফেলেছে, কামড়ে নষ্ট করে দেয়। আমার ঘরের জুতো চটি কোনো কিছু থাকে না, আমি তোমার দাদাভাই বাড়ি থাকে না, আমি বাড়ি থাকি না, এদিক ওদিক যাই, এবার বারান্দায় কখন কোন জিনিসটা ফেলে রেখে গেলাম, বাড়িতে এসে আর দেখলাম না।
একদিন একটা ঝাঁটা রেখেছি, সে মানে ঘর ঝাড় দেওয়া যে বারণগুলো, সেগুলো আমি একটা খুঁজেই পাইনি, কোথায় নিয়ে গেছে তার ঠিক নেই। এরকম এবার সেই জিনিসটুকু তো আমি সেভ করতে পারি, তার জন্য ঘরের সামনে গেট বসিয়েছি। তার মানে এই না তাদেরকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো বা তাদেরকে কোনো জায়গায় দেবো না বা তাদেরকে অবহেলা করছি, কখনোই নয়। আমাদের বাড়িতে এখনও 4টে কুকুর আছে আর এরকম সবসময়ই থাকে। তো এটুকু আমার মনে হয় তোমাকে বোঝানোর দরকার ছিল, তুমি হয়তো ভুল বুঝেছো। আমার বারান্দায় আমি চাই যে না উঠুক, তার মানে এই না যে আমার বাড়ির এত জায়গা রয়েছে সেইখান থেকেও তাদেরকে আমি তাড়িয়ে দেবো বা তাদেরকে কোনো আশ্রয় দেবো না। অবশ্যই তাদের জন্য আশ্রয়ের জায়গা রয়েছে আমাদের বাড়িতে এবং সবসময়ই থাকে। এটা আমার আশেপাশের লোকজন অবশ্যই জানে যে আমাদের বাড়িতে কুকুর সবসময় থাকে, সবসময়। এখনও 4টে কুকুর রয়েছে। তো যাই হোক, এইটুকু তোমাদেরকে বলার ছিল। এবার কেউ তো কখনো চাইবে না না যে আমার জিনিসগুলো ক্ষতি করুক, সেটা কেউই চাইবে না। তো এটাই আর কি। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল একটি নতুন ভিডিওর সঙ্গে। সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।